ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি হোম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। বন্ধুরা, তোমরা অনেকেই জানো আমি দার্জিলিং এর একটা অফবিট গ্রাম লামাহাটা। লামাহাটায় রয়েছে দারুণ সুন্দর একটা ছোট্ট গ্রামের মধ্যে ক্যাম্পিং এর ব্যবস্থা, যে ক্যাম্পের নাম হলো দ্য নেস্ট। সেখানে কিন্তু নাইট স্টে করেছিলাম, ভীষণ মজা করেছি, থেকেছি। আজকে লামাহাটার এই দ্য নেস্ট ক্যাম্প থেকে গাড়ি রিজার্ভ করে সোজা বেরিয়ে পড়ছি দার্জিলিং এর আরো বেশ কিছু অফবিট সাইট সিন ঘোরার জন্য। আচ্ছা, তোমরা এই সাইট সিন গুলো কিন্তু দার্জিলিং এর যে কোনো অফবিট প্লেস থেকে শুরু করতে পারো। আর যেখান থেকেই তোমরা শুরু করো না কেন, ড্রাইভার দাদা মানে আমি যার সাথে ঘুরছি তাকে ফোন করে দিলে সঠিক টাইমে কিন্তু গাড়ি নিয়ে চলে আসবে। দাদা কিন্তু গাড়ি এখানে নিয়ে চলে এসেছে। আজকে গাড়ি করে পুরো দার্জিলিং এর অফবিট কিছু প্লেস আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো, যেগুলো দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। আচ্ছা, দ্য নেস্ট ক্যাম্পে যে আমি থেকেছি, এখানকার সুব্যবস্থা, এখানকার রুম, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, সমস্ত কিছু নিয়ে কিন্তু একটি অলরেডি ভিডিও আমার চ্যানেলে আপলোড রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। চলো তাহলে বন্ধুরা, দ্য নেস্ট ক্যাম্প থেকে আজকে জার্নি শুরু করা যাক দার্জিলিং এর কিছু অফবিট প্লেস ঘোরার জন্য। গাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছে আমাদের ড্রাইভার দাদা। তো দাদার সাথে তোমরা কন্টাক্ট করতে পারো। আজকে আমি খুব সুন্দর করে ঘুরি, তারপরে কিন্তু দাদা কিভাবে আমাদের ঘোরাচ্ছে, কতক্ষণ সময় দিচ্ছে, সমস্ত কিছু ফেসিলিটি গুলো আমি পাই, তারপরে তোমাদেরকে অবশ্যই দাদার কন্টাক্ট নাম্বারটা শেয়ার করে দেবো। চলো গাড়িতে ওঠা যাক। আজ আমি তোমাদের প্রত্যেকটা অচেনা গ্রাম ঘুরিয়ে দেখাবো গাড়ি করে। যদি তোমরা দার্জিলিং এর এই ছোট্ট গ্রাম লামাহাটাতে এসে থাকতে চাও, তাহলে দ্য নেস্ট ক্যাম্পে থাকতে পারো। দ্য নেস্ট ক্যাম্প থেকে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার দূরে রয়েছে লামাহাটা ইকো পার্ক। পাহাড়ি অঞ্চলে হাঁটতে ভালোবাসলে পায়ে হেঁটে ইকো পার্কে চলে আসতে পারো। সবার প্রথমে চলে এসেছি আমি লামাহাটা ইকো পার্কে। অনেকে বলে লামাহাটা ভিলেজ ইকো ট্যুরিজম। আচ্ছা বন্ধুরা, লামাহাটা ইকো পার্কের ভেতরে এন্ট্রি করার জন্য তোমাদের কিন্তু সবার প্রথমে টিকিট কাউন্টার থেকে মাথাপিছু 20 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে। টিকিট কাটার পরে এখানে একজন দাদা বসে থাকেন, তার কাছে কিন্তু টিকিটটা জমা দিয়ে বা দেখিয়ে পার্কের ভেতরে এন্ট্রি করতে হবে। সকালবেলা 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত ইকো পার্ক খোলা থাকে। ইকো পার্কের ভেতরে বিভিন্ন ধরনের কিন্তু ট্র্যাডিশনাল ড্রেস পাওয়া যায়, যেগুলো পরে তোমরা ফটোশুট করতে পারো। এবং তোমাদেরকে ট্রেক করে অনেকটা উঁচুতে উঠতে হবে পুরো পাইন ফরেস্ট ঘোরার জন্য। পাইন ফরেস্টের একদম মাঝে রয়েছে পোখরি, মানে একটা সুন্দর লেক রয়েছে, যে লেকটা তোমরা ট্রেক করে দেখতে যেতে পারো। আচ্ছা, আমি কিন্তু টিশুকে নিয়ে একবার এই ইকো পার্কে এসে ট্রেক করে একদম পোখরির কাছে গিয়েছিলাম। সেই ভিডিওটি যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা দেখতে পারো। এই হলো বাইরের দিকের ভিউ। এবারে আমি সোজা সামনের দিকে এগিয়ে গিয়ে একটু পার্কটা ছোট্ট করে ঘুরিয়ে দেখাবো। লামাহাটা ইকো পার্কের মধ্যে বিভিন্ন ধরনের ফুল গাছ, বিভিন্ন ধরনের পাতাবাহারি গাছ এবং বিভিন্ন ধরনের পাহাড়ি কিছু গাছে সজ্জিত রয়েছে। তবে লামাহাটা ইকো পার্কের মেন ঐতিহ্য তোমরা বলতেই পারো মাথা উঁচু করে দেখার মতো লম্বা লম্বা পাইন গাছ। আর এই পাইন গাছের মাঝখান দিয়েই রয়েছে আঁকাবাঁকা সরু রাস্তা, যে রাস্তা ধরে তোমাদের যেতে হবে পোখরি দেখতে। রয়েছে লামাহাটা ইকো পার্কের মাঝখানে বেশ অনেকগুলো ওয়াচ টাওয়ারের ব্যবস্থা, যেখান থেকে তোমরা চারিদিকের সুন্দর ভিউ ক্যাপচার করতে পারো। আমার পরবর্তী গন্তব্যস্থল, এখন আমি দাঁড়িয়ে রয়েছি দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঘুম স্টেশনের একদম সামনে। বন্ধুরা, একদম ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে উঁচুতে কিন্তু এই ঘুম স্টেশন অবস্থিত রয়েছে। ঘুম স্টেশনটা কিন্তু দেখতে অনেকেই আসে, আমিও দার্জিলিং এ বহুবার এসেছি, ঘুম স্টেশনের সামনে দিয়ে বহুবার গেছি, কিন্তু ঘুম স্টেশনটা পায়ে হেঁটে ঘোরা হয়নি। তাই এইবারে কিন্তু ড্রাইভার দাদাকে বললাম একটু গাড়িটা দাঁড় করাতে ঘুম স্টেশনটা ঘুরে দেখার জন্য। ঘুম স্টেশনের উচ্চতা 7407 ফিট, যেটা তোমরা ঘুম স্টেশনে আসলে বড় করে লেখা রয়েছে দেখতে পারবে। তবে অনেকে মনে করতেই পারো কেনই বা আমি ঘুম স্টেশনে আসলাম। ঘুম স্টেশন হলো দার্জিলিং এর একটি ঐতিহ্যপূর্ণ জায়গা। ঘুম স্টেশনের মধ্যেই রয়েছে ঘুম মিউজিয়াম, যেখানে এন্ট্রি করলে বেশ পুরনো কিছু রেল ইঞ্জিন তোমরা দেখতে পারবে। চলে এলাম আমার পরবর্তী গন্তব্যস্থলে।
এখন দাঁড়িয়ে রয়েছে আমি লেপচা জগৎ দেখার জন্য। বন্ধুরা, লেপচাদের ছোট্ট একটা জগৎ রয়েছে যাকে বলা হয় লেপচা জগৎ। আর এইখানে দেখো বিশাল বড় রয়েছে পাইন ফরেস্ট। পাইন ফরেস্টের ভেতরে এন্ট্রি করার জন্য মাথা পিছু তোমাদের 20 টাকা করে টিকিট কেটে নিতে হবে। এর আগে যারা লেপচা জগৎ ঘুরেছো তারা কিন্তু এইবার আসলে পরে লেপচা জগৎটা একটু অন্যরকম দেখতে পারবে। আগে রোডের ওপরেই ছোট্ট ছোট্ট টেবিলের ওপরে দোকানপাট বসতো, সেখানে তোমরা খাবার দাবারের জিনিস পেতে। তবে এখন কিন্তু পুরো লাইন দিয়ে দোকান, মানে একদম স্থায়ী দোকান বানানো হয়েছে, যেখানে তোমরা বিভিন্ন ধরনের ম্যাগি, মোমো, চাউমিন, অনেক ধরনের খাবার পেয়ে যাবে। এদিকে রয়েছে লেপচা জগৎ, রোড পেরিয়ে আমাকে ওই পারে যেতে হবে, তারপর টিকিট কেটে ভেতরে এন্ট্রি করতে হবে। লেপচা জগতে এসে যদি তোমরা টিকিট কেটে একটু ট্রেক করে সামনের দিকে এগিয়ে যাও তাহলে একটি সুন্দর ভিউ পয়েন্ট পাবে, যেই ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সুন্দর ভিউ দেখতে পারবে। যদি তোমরা ট্রেক করতে পছন্দ করো অবশ্যই বলবো তোমরা অবশ্যই কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখে আসবে। চলো তাহলে এইবারে লেপচা জগৎকে টাটা বাই বাই জানিয়ে এগিয়ে যাওয়া যাক আমার পরবর্তী গন্তব্যস্থলের দিকে। আজকে আমি যে ট্যুর প্ল্যানটা তোমাদের দেব বা যে রুটটা আমি ধরেছি, এই রুটটা ধরে তোমরাও যদি একবার ঘোরো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো জার্নিতে প্রত্যেকটা সময় তোমরা সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবে, এটা আমি তোমাদের কথা দিচ্ছি। আমি যে গন্তব্যস্থলে যাচ্ছি সেখানে যাওয়ার আগে বিশাল বড় পাইন ফরেস্টের মাঝখান দিয়ে যেতে হয়েছিল, তবে এখানকার রাস্তাটা একটু খারাপ ছিল। বড় গাড়ি থাকলে কোনো রকম সমস্যা হবে না। চলে এলাম জোর পোখরিতে। বন্ধুরা, সুখিয়া পোখরি থেকে দুটো রাস্তা বিভক্ত হয়েছে। একটা রাস্তা যাচ্ছে সোজা মানেভাঞ্জানের দিকে, আর একটা রাস্তা সোজা চলে আসছে জোর পোখরির দিকে। জোর পোখরিতে এসে তোমরা কি কি দেখবে? জোর পোখরিতে বিশাল বড় পাইন ফরেস্ট রয়েছে, যেই পাইন ফরেস্টের মাঝ দিয়েই কিন্তু আমাদের গাড়ি করে আসতে হবে। তাছাড়াও এখানে কিন্তু ভীষণ সুন্দর একটা পার্কের মতো সাজানো আছে। এই দিকের ভিউটা একটু দেখিয়ে দিই। ছোট্ট একটা ঝিল, ঝিলের মাঝে রয়েছে পঞ্চনাগের স্ট্যাচু, দেখতে অসাধারণ লাগে। তাছাড়াও সামনের দিকে রয়েছে মন্দির প্রাঙ্গণ, তোমরা পুরো মন্দির চত্বরটা খুব সুন্দর করে ঘুরে দেখবে, ভীষণ ভালো লাগবে। লকডাউনের সময় শুনেছিলাম এইখানে প্রচুর পরিমাণে বরফ পড়েছিল, কারণ চারিদিকে গাড়ি ঘোড়া সমস্ত কিছু বন্ধ ছিল, পলিউশন কম ছিল, তাই কিন্তু জোর পোখরিতে বরফও পড়েছিল। অন্যান্য জায়গাগুলোর তুলনায় জোর পোখরিতে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ঠান্ডা। বন্ধুরা, এখানে কিন্তু অনেকগুলো হোমস্টে আছে। যদি তোমরা এখানে স্টে করতে চাও, যে কোনো একটি হোমস্টেতে গিয়ে যোগাযোগ করে নাইট স্টে করতে পারো। ভীষণ সুন্দর কিন্তু পাইন ফরেস্টের মধ্যে রয়েছে একটা পার্কের মতো এরিয়া, দারুণ লাগবে। তোমরা তো দেখলে বিশাল বড় পাইন ফরেস্টের মাঝখান দিয়ে আসতে হলো এই সুন্দর এরিয়াটা দেখার জন্য। যেহেতু পুরোটাই পাইন ফরেস্ট এবং ঝাউবনে ঢাকা রয়েছে এই সুন্দর এরিয়াটা, তাই এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা। যদি তোমাদের এখানে থাকতে ইচ্ছে করে আমি একটি আই বাটনে লিংক দিয়ে দেব, একটি হোমস্টের ভিডিও রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। সেখানে কেমন রুম, কত টাকা ভাড়া, সমস্ত কিছুটাই জানতে পারবে। যেমনটা তোমাদের বলেছিলাম যে পুরো জার্নিতে ভীষণ সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবে। দেখো এইখানকার পরিবেশটা কি দারুণ লাগছে। তবে আমার চোখে দেখা বেশ কিছু সুন্দর মুহূর্ত তুলে ধরার চেষ্টা করেছি ছোট্ট ছোট্ট করে। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তবে বন্ধুরা, তোমাদের একটি কথা বলবো, যদি তোমরা বেশি সময় নিয়ে প্রত্যেকটা জায়গা ঘুরে দেখো এবং প্রত্যেকটা সুন্দর মুহূর্ত ক্যাপচার করতে চাও, তাহলে বলবো যেখান থেকেই তোমরা জার্নিটা শুরু করো না কেন, একটু সকাল সকাল জার্নিটা শুরু করবে, তাহলে হাতে সময় নিয়ে প্রত্যেকটা জায়গা ঘুরে দেখে নিতে পারবে। চলে এলাম আমার পরবর্তী গন্তব্যস্থলে। এখন দাঁড়িয়ে রয়েছে আমি সীমানা ভিউ পয়েন্টে। এখন যে সাইডে দাঁড়িয়ে রয়েছি এই সাইডটা কিন্তু নেপালের দিকে পড়ছে, মানে নেপালের বর্ডার হিসেবে পরিচিত পায়, আর এক সাইডটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের দিকে। মেন রোডের ওপরে দাঁড়িয়ে রয়েছি, চারিদিকের ভিউটা ভীষণ সুন্দর, আর ওয়েদারটাও কিন্তু একদম ক্লাউডি ওয়েদার, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না। সামনের দিকে এগিয়ে গিয়ে সামনের দিকের ভিউগুলো তুলে ধরবো। সীমানা ভিউ পয়েন্টে আসলে পরে তোমরা কিন্তু সান্দাকফু পাহাড় দারুণ সুন্দরভাবে দেখতে পারবে। তার সাথে মানেভাঞ্জান এবং
নেপালের বেশ কিছু পাহাড় দেখা যায়। তবে চারিদিকের ভিউটা একটু দেখো, কত ক্লাউডি ওয়েদার, এখন কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। আমি আসার সাথে সাথেই দেখলাম মানেভাঞ্জান বেশ দারুণ ভাবে দেখা যাচ্ছিল, সাথে সাথে পুরো কিন্তু একদম ওয়েদারটা অন্যরকম হয়ে গেল। আচ্ছা, এখানে কিন্তু বন্ধুরা প্রচুর দোকানপাট রয়েছে, তবে এখানে তোমরা বিভিন্ন ধরনের জিনিস তো পাবে। আজ হলো সোমবার, সোমবার কিন্তু ক্লিন করার জন্য বন্ধ থাকে পুরো মার্কেটটা। সোমবার বাদে অন্যান্য দিন আসলে পরে তোমরা কিন্তু মার্কেটটাও পুরো সুন্দরভাবে ঘুরে দেখে নিতে পারবে। এবারে যদি তোমরা কিছু কিনতে চাও, কিনেও নিতে পারো। চলে এলাম আমার পরবর্তী গন্তব্যস্থল। এখন দাঁড়িয়ে রয়েছে আমি ভারত নেপাল সীমান্ত বর্ডারের একদম মাঝখানে। বন্ধুরা, যখন তোমরা নেপালের দিকে এন্ট্রি করবে, এখানে যেরকম বড় একটা প্রবেশদ্বার রয়েছে, সেই প্রবেশদ্বারের ওপরে খুব সুন্দর করে লেখা আছে ওয়েলকাম টু নেপাল। তাছাড়াও সেই গেটের সামনে কিন্তু আর্মিরা দাঁড়িয়ে থাকে, সেখানে কিন্তু তোমাদের দেখাতে হবে আইডেন্টি প্রুফ, সেটা ভোটার কার্ড হোক কিংবা আধার কার্ড হোক, সেইগুলো এন্ট্রি হবে। তারপরেই কিন্তু তোমরা মার্কেটের ভেতরে এন্ট্রি করতে পারবে। মার্কেটের ভেতরে এন্ট্রি করলে দোকানপাট তো দেখতে পারবে, তার সাথে কিন্তু লাইন দিয়ে গাড়ি স্ট্যান্ড রয়েছে, দেখো দেখা যাচ্ছে। এই গাড়িগুলো তোমরা রিজার্ভ করে ঘুরতে পারো নেপালের বেশ কয়েকটি জায়গা। বেশ কয়েকটি বলতে একটি বড় মার্কেট রয়েছে, পশুপতিনাথ মার্কেট যাকে বলা হয়, আর রয়েছে শিব ঠাকুরের মন্দির। এই দুটো স্পট তোমাদের ঘোরাবে। গাড়ি এইখান থেকে করে তোমাদের যেতে হবে মার্কেট এবং মন্দির দেখতে। আর এতে কিন্তু যাওয়া আসা মিলিয়ে খরচা পড়বে 300 টাকা। টাইম কোনো লিমিট নেই, তোমরা যতক্ষণ থাকবে ঘুরবে সেটা তোমাদের ওপরে। আবার তোমরা ঘুরে টুরে গাড়িতে উঠে বসবে, তারপরে আবার তোমাদের এই গেটের কাছে নামিয়ে দেবে, তারপরে তোমরা পেমেন্টটা করে দেবে। তো এইখানকার মোটামুটি ইনফরমেশন আমি তুলে ধরলাম। আর মেন গেটটা পার করলে পরেও এখানে কিন্তু ছোট্ট একটা মার্কেট রয়েছে, চাইলে তোমরা মার্কেটটাও ঘুরে দেখে নিতে পারো। চাইলে তোমরা গাড়ি রিজার্ভ করে পশুপতিনাথের যে মেন মার্কেট এবং মন্দির রয়েছে সেটাও তোমরা দর্শন করতে যেতে পারো। নেপালের ভেতরে এন্ট্রি করে একদম দোকানে চলে এসেছি, এখান থেকে কিছু জিনিস কিনবো। এর আগের বারও আমি ঘুরতে এসে ম্যাগি কিনেছিলাম, ভীষণ টেস্টি হয় ম্যাগি গুলো। আর কোন ম্যাগিটা নিয়েছি একটু আমি দেখিয়ে দিই আগে। এই দেখো, এই ম্যাগিটা আমি নিয়েছি, আমার ভীষণ ভালো লেগেছিল, তাই এইবারও এসে কিন্তু ম্যাগিটা নিলাম। আর এখানে শুকনো কিছু আচার পাওয়া যায় প্যাকেটের মধ্যে, 20 টাকা করে প্যাকেট। তো আমি একটু দেখে এখান থেকে এই শুকনো আচারের প্যাকেটগুলো নেব। চলে এলাম আমার পরবর্তী গন্তব্যস্থলে। এখন আমি ঘুরে দেখছি বিশাল বড় একটা চায়ের বাগান, যে চা বাগানের নাম হলো গোপালধারা টি গার্ডেন। এখানে তোমরা যেরকম ফটোশুট করতে পারবে, তার সাথে কিন্তু পুরো চা বাগানটা পায়ে হেঁটে ঘুরে দেখে নিতে পারবে। এখানে চা বাগানের ভেতরেই রয়েছে কিন্তু বেশ কয়েকটি শপ, এইখানে তোমরা বিভিন্ন ধরনের ফ্লেভারের কিন্তু চা পাতা পেয়ে যাবে। যদি কেউ কিনতে ইচ্ছুক হও, অবশ্যই দরদাম করে কিনে নিতে পারো। আমি একদমই চা প্রেমী নই, তাই চা পাতাও ঠিক একটা চিনি না। এখানে এসে বিভিন্ন ধরনের ফ্লেভারের চা পাতা দেখে কিনেছিলাম, তবে একদমই আমার ভালো লাগেনি। যদি তোমরা চা পাতা চেনো তবেই বলবো দরদাম করে কেনো। চলে এসেছি আমি আমার পরবর্তী গন্তব্যস্থলে। এখন দাঁড়িয়ে রয়েছি মিরিকে। মিরিকে এন্ট্রি করার জন্য বন্ধুরা আমাদের কিন্তু মাথাপিছু 20 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে। আমি এসে প্রথমেই টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা কেটে নিয়েছি। মেন গেটের পাশে রয়েছে টিকিট কাউন্টার। মাথাপিছু 20 টাকা করে টিকিট লাগলে পরেও 5 বছরের নিচে যেসব বাচ্চারা থাকবে তাদের কোনো টিকিট লাগবে না। 5 বছরের ঊর্ধ্বে যেসব বাচ্চাদের বয়স থাকবে তাদেরও কিন্তু টিকিট কাটতে হবে। চলে এলাম মিরিকের যে গার্ডেন এবং লেকটা রয়েছে সেটা ঘুরবো বলে। তবে টিকিট কাটার পরে মেন গেট দিয়ে যখন এন্ট্রি করবে সেখানে কিন্তু টিকিট চেক করা হবে, তারপরেই তোমরা এন্ট্রি করতে পারবে মিরিক লেক এবং এখানকার পাইন ফরেস্ট ঘোরার জন্য। বন্ধুরা, তোমাদের যতগুলো আমি সাইট সিন ঘুরিয়ে দেখালাম, প্রত্যেকটা জায়গা তোমরা একটু তাড়াতাড়ি করে ঘুরে দেখে নেবে। আর বেশিরভাগ সময়টা কিন্তু এসে কাটাবে মিরিকে এসে, কারণ মিরিকের যে আমরা পার্কের ভেতরে এন্ট্রি করলাম, এখানে কিন্তু অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে অনেক কিছু দেখার মতো জিনিস। যেমন ফুলের গার্ডেন রয়েছে, যেখানে তোমরা বিভিন্ন ধরনের ফুল গাছ দেখতে পারবে। বিশাল বড় রয়েছে কিন্তু লেক,
যেই লেকে তোমরা শিকারা রাইড করতে পারবে, বোটিং করতে পারবে। তাছাড়াও সামনের দিকে একটু দেখাবো, এপার থেকে ওপারে যাওয়ার জন্য রয়েছে বড় একখানা ব্রিজ। দেখতে কি দারুণ লাগছে। ওপারে গেলে পরে তোমরা কিন্তু পাইন ফরেস্ট ঘুরতে পারবে, তার সাথে আই লাভ মিরিক যে লেখাটা রয়েছে তার সামনে গিয়ে ফটোশুট করতে পারবে, হর্স রাইডও করতে পারবে। বেশ অনেকটা বড় জায়গা জুড়ে যেহেতু বিস্তৃত, তাই আমি তোমাদের বললাম একটু সময় জুড়ে এখানে কিন্তু থাকবে, সময় স্পেন্ড করবে, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তাছাড়াও বড় মার্কেট রয়েছে, খাওয়া দাওয়ার স্টল রয়েছে, বেশ সবকিছু নিয়ে জমজমাট কিন্তু মিরিক। বোটিং, শিকারা রাইড, হর্স রাইডিং, লেক, পাইন ফরেস্ট সমস্ত কিছু নিয়ে অবশ্যই কিন্তু মিরিক জমজমাট। তবে আশা করছি মিরিক নিয়ে সমস্ত কিছু ডিটেলস তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি। মিরিকে তোমরা চাইলে দুপুরের খাবার কমপ্লিট করে নিতে পারো, কারণ এখানে প্রচুর হোটেল রয়েছে। তাছাড়াও মিরিকে রয়েছে কিন্তু বিশাল বড় একটি মার্কেট, যেখানে প্রচুর ধরনের জিনিসপত্র পাওয়া যায়। তবে রিজনেবল প্রাইসে জিনিসপত্র পাওয়া গেলেও একটু দরদাম করেই জিনিস কেনাটা ভালো। মিরিক ঘুরে চলে এলাম মিরিক ভিউ পয়েন্টে, যেখানে সুন্দর করে রোডের পাশে বড় করে লেখা রয়েছে আই লাভ মিরিক। মিরিক ভিউ পয়েন্টে আসলে মিরিকের সুন্দর এরিয়া তোমরা দেখতে পারবে, যেখানে দেখা যাবে ছোট্ট ছোট্ট পাহাড়, অসংখ্য চা বাগান, পাহাড়ের গায়ে কালো পিচের আঁকাবাঁকা রাস্তা। চলে এলাম আমার পরবর্তী গন্তব্যস্থলে। এখন দাঁড়িয়ে রয়েছে শিলিগুড়ি জংশন কিংবা শিলিগুড়ি রেলওয়ে স্টেশনের সামনে। বন্ধুরা, লামাহাটা থেকে আমি যে আমার জার্নিটা শুরু করেছিলাম এবং দার্জিলিং এর কিছু অফবিট প্লেস ঘুরতে ঘুরতে শিলিগুড়ি জংশনে এসে পৌঁছালাম, এতে আমার গাড়ি খরচা পড়লো কিন্তু ৪,৫০০ টাকা। গাড়ি ছিল 4 সিটার গাড়ি, হিসেব অনুযায়ী আমরাও কিন্তু 4 জনই ছিলাম, কারণ আমি, আমার 2 ছেলে এবং সৌরভ। আচ্ছা বন্ধুরা, আরো একটি কথা বলবো, তোমরা এই ট্রিপটা কিন্তু যাওয়ার দিনও করতে পারো, আর যেদিন তোমরা বাড়ি ফিরবে সেই দিনও কিন্তু এই পুরো ট্রিপটা কমপ্লিট করে বাড়ি ফিরতে পারো শিলিগুড়ি জংশন থেকে ট্রেন ধরে। আমিও কিন্তু বাড়ি ফেরার দিনই এই ট্রিপটা করলাম। আজকে আমি শিলিগুড়ি জংশন থেকে ট্রেন ধরবো। সন্ধেবেলা ট্রেন রয়েছে আমার 7:50-এ, কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেন, যে ট্রেনে করে আমি কিন্তু সোজা পৌঁছাবো কলকাতার উদ্দেশ্যে। আচ্ছা, আমার যে গাড়ি ভাড়াটা লাগলো, এতে যদি তোমাদের মনে হয় যে তোমরাও এইভাবে ঘুরবে, তাহলে অবশ্যই ড্রাইভার দাদার সাথে যোগাযোগ করতে পারো। আমাকে কিন্তু বেশ ভালো করে ড্রাইভার দাদা প্রত্যেকটা জায়গা ঘুরিয়ে দেখিয়েছে। দাদার কন্ট্যাক্ট নাম্বারটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা সরাসরি দাদার সাথে যোগাযোগ করে নিজেদের প্ল্যানগুলো সাজিয়ে নিতে পারো। বন্ধুরা, আজকের এই পুরো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে পরে লাইক করে দিও। নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের তো অসংখ্য ধন্যবাদ, তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।